আচ্ছা ক্লাস শুরু করে দেই। হ্যাঁ, আজকে হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। এর আগে আমরা সেল পড়ছি, সেল মেমব্রেন পড়ছি, সেল মেমব্রেন দিয়ে কিভাবে ট্রান্সপোর্ট হয় সেটা পড়ছি, ঠিক আছে। এখন যে এই যে ট্রান্সপোর্ট হওয়ার কারণে কি হয়, একটা পটেনশিয়াল তৈরি হয় যে আয়নগুলো ট্রান্সপোর্ট হচ্ছে, পজিটিভ হয়তো বাইরে যাচ্ছে, সেলের ভিতরে নেগেটিভ বেশি থাকছে, ঠিক আছে। তো এখন এই যে ট্রান্সপোর্ট গুলো হচ্ছে আয়নের, যার কারণে মেমব্রেনে একটা পটেনশিয়াল তৈরি হয়। সেটা কি কি ধরনের, সেই পটেনশিয়ালটাই আজকে পড়া হবে। প্রথমে হচ্ছে হোয়াট ইজ মেমব্রেন পটেনশিয়াল, ঠিক আছে। মেমব্রেন পটেনশিয়ালটা কি? মেমব্রেন পটেনশিয়াল কিছুই না, মেমব্রেনের দুই পাশে যে ইলেকট্রিক্যাল ডিফারেন্স থাকে, যে কোনো আয়ন তো পজিটিভ, কোনোটা নেগেটিভ, হ্যাঁ। তো এই কারণে একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে স্বাভাবিক, দুই পাশে সমান পজিটিভ নেগেটিভ থাকবে না, ঠিক আছে। দুই পাশে যে পজিটিভ আর নেগেটিভের যে ডিফারেন্স থাকে, তার কারণে যে একটা ইলেকট্রো মোটিভ ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয়, সেটাকেই বলা হয় হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। তাহলে যদি আমরা বলি ডেফিনেশন কি, the electrical potential difference across the membrane is called membrane potential. এখন এটা যেহেতু মেমব্রেনের আয়নগুলোর মেইনলি ডিফিউশন বা অন্য কোনো ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে হয়, এই জন্য এটাকে অনেক সময় ডিফিউশন পটেনশিয়ালও বলা হয়। তাহলে মেমব্রেন পটেনশিয়াল আর ডিফিউশন পটেনশিয়াল আলটিমেটলি আসলে একই জিনিস, তেমন কোনো ডিফারেন্স নাই। তাহলে আমরা কি বলবো মেমব্রেন পটেনশিয়ালকে? দ্য ইলেকট্রিক্যাল potential difference across the membrane is called membrane potential or diffusion potential, ঠিক আছে। এখন এই যে মেমব্রেন পটেনশিয়াল, এটার ইম্পর্টেন্সটা কি, এটা আমাদের কি কাজে লাগে বা কি দরকার আসলে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মেমব্রেন পটেনশিয়াল, ঠিক আছে। এটা জানতে হবে যে আমরা কেন পড়ছি এই জিনিসটা, পরে আমাদের লাভটা কি। এখন এই মেমব্রেন পটেনশিয়ালের জন্য আসলে সবকিছু হয়। মেমব্রেন পটেনশিয়াল ট্রিগার করে কি, অ্যাকশন পটেনশিয়ালকে ট্রিগার করে। এবং অ্যাকশন পটেনশিয়ালের জন্য কি হয়, আমাদের বডিতে যে বায়োলজিক্যাল রেসপন্স বলি আমরা, হ্যাঁ, যে কোনো স্টিমুলাস দিলে যে আমরা রেসপন্সটা পাই, বায়োলজিক্যাল রেসপন্স, সেটা হয়। হ্যাঁ, বায়োলজিক্যাল রেসপন্স মানে কি, যেমন মাসেল কন্ট্রাকশন, তারপর জেনারেশন অফ নার্ভ ইম্পালস, বা কোনো একটা স্পেসিফিক গ্ল্যান্ডের যদি সেক্রেশন বলি আমরা, সেটা, ঠিক আছে। তাহলে মেমব্রেন পটেনশিয়ালের ইম্পর্টেন্স যদি বলা হয় কি, যেটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনকে ট্রিগার করবে, যার কারণে আমাদের যে বায়োলজিক্যাল রেসপন্স গুলো সেগুলো তৈরি হয়। এখন দেখো এই যে এই ছবিটা দেখো এখানে, এখানে দেখানো হচ্ছে যে যদি ধরি আমরা শুধু পটাশিয়াম আয়নের ডিফিউশন হচ্ছে, হ্যাঁ, পটাশিয়াম আয়নের মেমব্রেন পটেনশিয়াল যদি আমরা কনসিডার করি, তো নর্মালি আমরা কি জানি যে পটাশিয়াম কোথায় বেশি থাকে? পটাশিয়াম বেশি থাকে হচ্ছে সেলের মধ্যে, আর সেলের বাইরে পটাশিয়াম কম থাকে। তো নর্মাল মেমব্রেন ট্রান্সপোর্টের একটা ক্রাইটেরিয়া কি, যে বেশি যেখানে ডিফিউশন কোথা থেকে কোথায় হবে, যেখানে বেশি সেখান থেকে যেখানে কম সেখানে হবে, ঠিক আছে। তাহলে এখন যেহেতু সেলের ভিতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন বেশি আর সেলের বাইরে পটাশিয়ামের কনসেন্ট্রেশন কম, ওই জন্য পটাশিয়ামের কি থাকবে, টেন্ডেন্সি থাকবে যে সবসময় সেলের ভিতর থেকে বাইরে যাওয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কারণে। যে দেখো এটা হচ্ছে ভিতর থেকে সবসময় যে বাইরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এর কারণে পটাশিয়াম ডিফিউশন হবে সেলের ভিতর থেকে বাইরের দিকে। এই পটাশিয়াম যখন সেলের ভিতর থেকে বাইরে বের হচ্ছে, পটাশিয়ামের একটা পজিটিভ আয়ন, তার মানে সেলের ভিতর থেকে পজিটিভ আয়ন বের হচ্ছে। আর সেলের ভিতরে আমরা জানি যে কিছু অ্যানায়ন থাকে যেগুলো সেল মেমব্রেন ইমপারমিয়েবল, মানে সেল মেমব্রেন দিয়ে পার হতে পারে না, যেমন প্রোটিন, সালফার, সালফেট আয়ন, লার্জ মলিকিউল যেগুলো, সেগুলো। তো এখন যখন পটাশিয়াম মানে পজিটিভ আয়ন সেলের ভিতর থেকে বাইরে যাচ্ছে, আর অ্যানায়ন গুলো তো বের হতে পারছে না, মানে নেগেটিভ আয়ন গুলো সেলের ভিতরেই থেকে যাচ্ছে। তো আমাদের বডি টেন্ডেন্সি কি, যে সবসময় নিউট্রালিটি মেনটেন করতে হবে, হ্যাঁ, হোমোস্টেসিস মেনটেন করতে হবে। মানে পজিটিভ আয়ন বের হচ্ছে ঠিকই, কিন্তু কতক্ষণ বের হবে, যতক্ষণ এই যে ভিতরে আর বাইরে এই যে নিউট্রালিটিটা মেনটেন হবে ততক্ষণ। তো পজিটিভ আয়ন পটাশিয়াম আয়ন বের হতে হতে একটা সময় আসবে যখন এই নিউট্রালিটিটা মেনটেন হয়ে যাবে। এই যে এই সময়টা, হ্যাঁ, যে সময়ে পজিটিভ আয়ন আর বের হবে না, মানে পটাশিয়াম আয়ন আর বের হবে না, কারণ নিউট্রালিটি মেনটেন হয়ে গেছে, সেটা পটাশিয়ামের ক্ষেত্রে দেখা হয় যে -94 মিলিভোল্ট, ঠিক আছে। যে একটা নির্দিষ্ট ম্যাগনেটিক ফোর্সে কি হবে, যে পটাশিয়ামের ডিফিউশনটা স্টপ হয়ে যাবে, হ্যাঁ।
এই যে যেই ম্যাগনেটিক ফোর্সে পটাশিয়ামের ডিফিউশনটা স্টপ হয়ে যায় সেটাকে বলা হয় হচ্ছে কি নার্নস্ট পটেনশিয়াল। ঠিক আছে, তাহলে কি নার্নস্ট পটেনশিয়ালটা কি? দ্য ডিফিউশন পটেনশিয়াল লেভেল across the membrane that exactly opposes the net diffusion of a particular ion through the membrane is called the Nernst potential for that ion. তাহলে কি বললাম, যে ছবিটা দেখলে বুঝতে পারবা যে পটাশিয়াম আয়ন যখন ভিতর থেকে বাইরে যায় একটা পর্যায়ে কি হয় যে যখন নিউট্রালিটি মেনটেন হয়ে যায় তখন আর পটাশিয়াম বের হতে পারে না। যেই পটেনশিয়ালে যে পটাশিয়াম আয়নের ট্রান্সপোর্ট বা ডিফিউশন বন্ধ হয়ে যায় সেটাকে বলা হয় হচ্ছে নার্নেস্ট পটেনশিয়াল। তো এখানে পটাশিয়াম কি হচ্ছে, পটাশিয়াম একটা পজিটিভ আয়ন সেলের ভিতর থেকে বাইরে যাচ্ছে, পজিটিভ আয়ন বের হয়ে যাচ্ছে, এই জন্য পটাশিয়ামের ক্ষেত্রে এই পটেনশিয়ালটা হচ্ছে নেগেটিভ -94 মিলিভোল্ট। আবার যদি আমরা সোডিয়াম আয়ন ধরি, সোডিয়াম হচ্ছে উল্টাটা হয়, তাই না? যে সোডিয়াম আমরা জানি যে কোথায় বেশি থাকে, সেলের বাইরে বেশি থাকে। এই জন্য সোডিয়াম কি হবে, যে পজিটিভ আয়ন সেলের ভিতরে ঢুকবে, এই জন্য সোডিয়ামের ক্ষেত্রে এটা পজিটিভ হয়, মানে +61 মিলিভোল্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই হচ্ছে নার্নেস্ট পটেনশিয়াল। যে পটেনশিয়ালে গিয়ে কোনো একটা আয়নের স্পেসিফিক আয়নের ডিফিউশন স্টপ হয়ে যায় সেটাকে বলা হয় হচ্ছে নার্নেস্ট পটেনশিয়াল। এই নার্নেস্ট পটেনশিয়ালটা বের করার জন্য একটা ইকুয়েশন আছে, সেটা কি দেখো, এই যে প্লাস মাইনাস, কারণ কখনো পজিটিভ হতে পারে কখনো নেগেটিভ, 61 ইন্টু লগ কনসেন্ট্রেশন ইনসাইড ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন আউটসাইড। এই 61টা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হয় না, এটা সবসময় 61 থাকবে। আর লগ কনসেন্ট্রেশন ভিতরে আর কনসেন্ট্রেশন বাইরে লগ দিয়ে ক্যালকুলেট করে কোনো একটা স্পেসিফিক আয়নের নার্নেস্ট পটেনশিয়াল বের করা যায়। কেন এই নার্নস্ট পটেনশিয়াল করছে এটা একটু পরে তোমরা বুঝতে পারবে। তোমাদের মনে হতে পারে যে এই জিনিস কেন করছে, এটা তোমাদের পরীক্ষায় আসলে কখনো জিজ্ঞাসা করবে না, করার চান্স কম। টকের ভাইভায় বা রিটেনেও সাধারণত জিজ্ঞাসা করবে না যে হোয়াট ইজ নার্নস্ট পটেনশিয়াল, কিন্তু এটা জানতে হবে। কেন জানতে হবে সেটা পরে একটু পরে বুঝতে পারবো। এখন নার্নস্ট পটেনশিয়াল কি বললাম, যে কোনো একটা স্পেসিফিক আয়নের ক্ষেত্রে, যে একটা সিঙ্গেল আয়ন যদি আমরা কনসিডার করি যে শুধুমাত্র একটা আয়নেরই ডিফিউশন হচ্ছে, তখন হচ্ছে সেটা হচ্ছে নার্নস্ট পটেনশিয়াল। কিন্তু আমাদের বডিতে কি একটা আয়ন থাকে? থাকে না, তাই না? আমাদের বডিতে তো একসাথে অনেক আয়ন আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্লোরাইড আছে। ঠিক আছে, তো এখন যখন সবগুলো আয়ন একসাথে কাজ করছে, সোডিয়ামও কাজ করছে, পটাশিয়ামও কাজ করছে, ক্লোরাইডও কাজ করছে, তখন আমরা কিভাবে এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা ক্যালকুলেট করবো? সেটার জন্য আসে হচ্ছে এই যে বোল্টজম্যান ইকুয়েশন। বোল্টজম্যান ইকুয়েশন যখন একসাথে, মানে নর্মালি যেটা হয় আমাদের বডির মেইন ইলেকট্রোলাইট বা আয়ন হচ্ছে তিনটা, সোডিয়াম, পটাশিয়াম আর হচ্ছে ক্লোরাইড। হ্যাঁ, তো এই তিনটা যদি আমরা কনসিডার করি তখন একসাথে যখন কাজ করে তখন এদের পটেনশিয়াল বের করা হয় হচ্ছে এই বোল্টজম্যান ইকুয়েশন দিয়ে। এখানে কি কি জিনিস কনসিডার করা হয়? তিনটা জিনিস কনসিডার করা হয়। একটা হচ্ছে কোনো একটা আয়নের সেলের ভিতরে কনসেন্ট্রেশন, সেলের বাইরে কনসেন্ট্রেশন এবং সেই আয়নটার পারমিয়েবিলিটি, মানে সেল মেমব্রেন দিয়ে কতটুকু পারমিয়েবল সেটা। তাহলে কিভাবে করবো আমরা, দেখো -61 লগ সেই স্পেসিফিক আয়নগুলো কনসেন্ট্রেশন ইনসাইড, কনসেন্ট্রেশন আউটসাইড আর পারমিয়েবিলিটি দিয়ে। ঠিক আছে, এটা দিয়ে আমরা বোল্টজম্যান ইকুয়েশনটা ক্যালকুলেট করতে পারি। তাহলে এখানে আমরা দুইটা টার্ম শিখলাম, একটা কি, একটা হচ্ছে নার্নেস্ট পটেনশিয়াল আর একটা হচ্ছে বোল্টজম্যান ইকুয়েশন। ঠিক আছে, এখন আমরা মেমব্রেন পটেনশিয়াল পড়লাম। ঠিক আছে, এখন মেমব্রেনটা যখন, সেল মেমব্রেনটা যখন রেস্টিং স্টেজে থাকে তখন তার ভিতরে, মানে ইনসাইড অফ দ্য সেল মেমব্রেনে একটা পটেনশিয়াল সবসময় থাকে। ঠিক আছে, এক এক সেলের ক্ষেত্রে এক এক রকম। সেই পটেনশিয়ালটাকে বলা হয় হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এটাই আমাদের দরকার। রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কি করে, যেটা আমাদের রেসপন্স মানে অ্যাকশন পটেনশিয়াল সেটাকে ট্রিগার করবে। তাহলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কি, দেখো, the relatively stable membrane potential inside of the cell membrane, ঠিক আছে, inside of a cell in a quiescent state. Quiescent মানে unstimulated, মানে সেলটাকে তুমি তখনও স্টিমুলেশন দাও নাই, টোটালি রিল্যাক্সেড বা আনস্টিমুলেটেড বা পোলারয়েড স্টেজে আসবে। ঠিক আছে, তখন সেল মেমব্রেনের ইনসাইডে যে পটেনশিয়াল সেটাই হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। এটা ডিফারেন্ট সেলের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। যেমন টিপিক্যাল নার্ভ ফাইবারের ক্ষেত্রে আমরা জানি, তোমরা সবাই জানো কত, -90 মিলিভোল্ট। হ্যাঁ,
তারপর স্কেলিটাল মাসলের ক্ষেত্রেও -90 মিলিভোল্ট। তারপর হার্টের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকম, তাই না? এসএনওডির ক্ষেত্রে জানি আমরা কত, -55 থেকে -60। তারপর ভেন্ট্রিকুলার মাসলে হচ্ছে -85 থেকে -90 মিলিভোল্ট। মানে এক এক জায়গায় এক এক রকম। কেন এক এক জায়গায় এক এক রকম? আসলে এক এক সেলের থ্রেশহোল্ড লেভেল এক এক রকম। এই রেস্টিভ মেমব্রেন পটেনশিয়ালটাই আসলে স্টিমুলেট করবে হচ্ছে পরবর্তী অ্যাকশন পটেনশিয়ালকে। এখন কোন সেল কোনটা কত পটেনশিয়াল দ্বারা ট্রিগার হবে সেটার উপর ভ্যারি করে, এটা ভ্যারি করে। এখন আমরা দেখলাম যে হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আমি যেগুলো বললাম সবগুলোর আগে কি বলছি, মাইনাস বলছি, তাই না? তাহলে পরবর্তী নেক্সট কোশ্চেন যেটা আসে যে কেন এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা হচ্ছে নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ, হোয়াই ইটস অলওয়েজ নেগেটিভ। তাহলে দেখো তিনটা কজ আছে। এক নম্বর হচ্ছে সিলেক্টিভ পারমিয়েবিলিটি অফ দা সেল মেমব্রেন। আমরা সবাই জানি আমাদের সেল মেমব্রেন যেটা সেটা সেমি পারমিয়েবল মেমব্রেন, মানে ইচ্ছা মতো সবকিছু সেলের ভিতরে ঢুকতেও পারে না, সেল থেকে বের হতেও পারে না। এখন এই সেমি পারমিয়েবল মেমব্রেন হওয়ার কারণে কি হয়, যে সেলের মধ্যে যে হিউজ পরিমাণে নেগেটিভ অ্যানায়ন থাকে, যেমন বড় সাইজের প্রোটিন, তারপর সালফেট আয়ন, সেগুলো সেল থেকে বের হতে পারে না, যেগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ। তো এই কারণে সেলের ভিতরে সবসময় একটা নেগেটিভ মেনটেন হয়, নেগেটিভিটি মেনটেন হয়। এটা হচ্ছে এক নম্বর কজ। তাহলে এক নম্বর কজ কি বলবো আমরা, যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কেন নেগেটিভ? এক নম্বর কজ হচ্ছে যে সিলেক্টিভ পারমিয়েবিলিটি অফ দা সেল মেমব্রেন। তোমরা এক নম্বরে আরো অনেক কিছু অনেকেই বলো, যে অনেকে ডোনার মেমব্রেন ইকুইলিব্রিয়াম নিয়ে আসো, আবার অনেকে বলে যে হচ্ছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ আয়ন, কিন্তু সেটা হচ্ছে মেইন কজ না। মেইন কজ হচ্ছে সিলেক্টিভ পারমিয়েবিলিটি অফ সেল মেমব্রেন। এখানে ফিজিওলজিতে এটা বলেই হবে। ডোনার মেমব্রেন ইকুইলিব্রিয়াম পরে বায়োকেমিস্ট্রি তোমরা পড়বা, ওটা এখানে আমার দরকার নাই, এখানে জাস্ট এটাই বলবো আমি। প্রথমে এক নম্বর কজ হচ্ছে সিলেক্টিভ পারমিয়েবিলিটি অফ দা সেল মেমব্রেন, যার কারণে নেগেটিভলি চার্জ পার্টিকেলস যেগুলো সেলের ভিতরে থাকে সেগুলো সেল থেকে বের হয় না, যার কারণে সেলের মধ্যে একটা নেগেটিভিটি মেনটেন হয়। ঠিক আছে? দুই নম্বর কজ কি? দুই নম্বর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এর আগের ক্লাসে বলছি কি করে, তিনটা সোডিয়াম আয়ন বের করে, দুইটা পজিটিভ আয়ন পটাশিয়াম আয়ন সেলের ভিতরে ঢুকায়, মানে সবসময় একটা পজিটিভ আয়নের ডেফিসিট তৈরি করে, যার কারণে স্বাভাবিক যে সেলের ভিতরে একটা নেগেটিভিটি মেনটেন হবে। তাহলে আর এক নম্বর বললাম যে সিলেক্টিভ পারমিয়েবিলিটি অফ সেল মেমব্রেন, দুই নম্বর সোডিয়াম পটাশিয়াম পাম্প, আর তিন নম্বর একটা কজ আছে মাইনর, তেমন বেশি ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে পটাশিয়াম লিক চ্যানেল। ঠিক আছে? পটাশিয়াম লিক চ্যানেল, সেল মেমব্রেনে কিছু পটাশিয়াম চ্যানেল থাকে যেগুলোর মধ্যে একটু লিকুইডনেস থাকে, সেগুলো কি করে সবসময় সেই চ্যানেলগুলো দিয়ে খুবই অল্প পরিমাণে পটাশিয়াম এবং কখনো কখনো সোডিয়ামও বের করতে থাকে, মানে পজিটিভ আয়ন বের করে দিচ্ছে। তো পজিটিভ আয়ন যদি বের হয় তাহলে কি হবে, সেলের মধ্যে নেগেটিভিটি মেনটেন হবে। ঠিক আছে? তাহলে যদি এখন এটা খুবই কিন্তু একদমই বেসিক কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, যারা প্রফ পরীক্ষার্থী তাদের জন্য, প্রফ এক্সামিনেটরের জন্য, যে হোয়াই আরএমপি ইজ নেগেটিভ। তাহলে কি বলতে হবে, যে এক নম্বর সিলেক্টিভ পারমিয়েবিলিটি অফ সেল মেমব্রেন, দুই নম্বর সোডিয়াম পটাশিয়াম পাম্প, আর তিন নম্বর হচ্ছে পটাশিয়াম লিক চ্যানেল। তিন নম্বরটা যদি ভুলেও যাও সমস্যা নাই, প্রথম দুটো বলতে পারলেই হবে, সিলেক্টিভ পারমিয়েবিলিটি অফ দ্য সেল মেমব্রেন আর সোডিয়াম পটাশিয়াম পাম্প। সিলেক্টিভ পারমিয়েবিলিটির জন্য আসলে কি হয়, যে সেলের ভিতরে যে নেগেটিভলি চার্জ আয়নগুলো আছে সেগুলো ট্র্যাপ হয়ে যায় এবং সেগুলো বের হতে পারে না। ঠিক আছে? এটাই হচ্ছে মেইন কজ। তারপর নেক্সট কোশ্চেন কি আসবে, আমরা কি পড়লাম এতক্ষণ, হোয়াট ইজ আরএমপি, রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কি, আর এটা কেন সবসময় নেগেটিভ, হ্যাঁ, আর কোথায় কত সেটা তো বললামই, তোমরা এটা এমনিতেও জানো। তারপর নেক্সট কোশ্চেন আসবে যে আরএমপিটা কিভাবে আসলে জেনারেট হয়, এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কিভাবে জেনারেট হয়। এখানে একটা টিপিক্যাল নার্ভ ফাইবারের আরএমপি কিভাবে জেনারেট হয় সেটা ক্যালকুলেট করে দেখানো হয়েছে। ঠিক আছে? টিপিক্যাল নার্ভ ফাইবারের আরএমপি কত জানি আমরা, -90 মিলিভোল্ট। ঠিক আছে? এখন দেখো কিভাবে হয়। এক নম্বর কি, কন্ট্রিবিউশন অফ পটাশিয়াম ডিফিউশন পটেনশিয়াল, ওই যে আমরা পড়ছিলাম পটাশিয়াম ডিফিউশন, সেটা, হ্যাঁ, কন্ট্রিবিউশন অফ পটাশিয়াম ডিফিউশন পটেনশিয়াল। সেলের ভিতরে পটাশিয়াম বেশি থাকে, তাই না, আমরা জানি।
আর সেলের বাইরে কম। এখন এই রেশিওটা কত? সেলের ভিতরে দেখো 140 এর মতো থাকে, 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, সেলের বাইরে 4 এর মতো 4 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটাকে রেশিও করলে কত হয়? 35/1, 35:1, ঠিক আছে? এটা রেশিও। পটাশিয়ামের সেলের ভিতর থেকে বাইরে রেশিও হচ্ছে 35:1। এখন এই যে এটাকে যদি আমরা সেই এই যে নার্নস্ট পটেনশিয়ালের ইকুয়েশনে বসাই, হচ্ছে প্লাস মাইনাস 61 লগ কনসেন্ট্রেশন ইনসাইড ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন আউটসাইড, এই ইকুয়েশনে যদি বসাই তাহলে আমরা কত পাই? দেখো মাইনাস 94 মিলিভোল্টের একটা পটেনশিয়াল পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র পটাশিয়াম আয়ন দিয়ে তো আমাদের ট্রান্সমিট হয় না, আরেকটা কোন ইম্পর্টেন্ট আয়ন লাগে, সেটা হচ্ছে সোডিয়াম আয়ন। সোডিয়ামের আবার উল্টাটা, তাই না? সেলের বাইরে কনসেন্ট্রেশন বেশি, সেলের ভিতরে কম, 142 আর 14। তো এখন এখানে দুইটা আয়ন চলে আসলো, একটা পটাশিয়াম, একটা সোডিয়াম। এখন এই দুইটাকে আমরা যেহেতু দুইটা আয়নের কথা বলা হয়েছে, তাহলে দুইটা আয়ন মানে মাল্টিপল আয়ন। মাল্টিপল আয়নের ক্যালকুলেট আমরা কোন ইকুয়েশন দিয়ে করব? গোল্ডম্যান ইকুয়েশন দিয়ে। গোল্ডম্যান ইকুয়েশনের বসায় যদি ক্যালকুলেট করা হয় তাহলে কত পাওয়া যায়? এই যে -86 মিলিভোল্ট, -86 মিলিভোল্ট। আর একটা জিনিস এখানে কন্ট্রিবিউট করে, সেটা কি? কন্ট্রিবিউশন অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। সেটার জন্য আমরা যেহেতু যে আমরা জানি যে কি করে, 3টা সোডিয়াম বের করে 2টা পটাশিয়াম ভিতরে ঢোকায়, যার কারণে নেগেটিভিটি মেনটেন হয়, একটা পটাশ পজিটিভ আয়নের ডেফিসিট হয়ে। তার জন্য আমরা পাই হচ্ছে কত? অ্যাডিশনাল -4 মিলিভোল্ট। তাহলে -86 যোগ -4, তাহলে কত হলো? -90 মিলিভোল্ট। এটাই। তোমাদের এই ক্যালকুলেশন জানার কোনো দরকার নাই, এটা তোমাদের এই গোল্ডম্যান ইকুয়েশনে বসায় বা নার্নস্ট ইকুয়েশনে বসায় ক্যালকুলেশন করে কখনো কেউ দেখাতে বলবে না, কেউ পরীক্ষাতেও জিজ্ঞাসা করবে না। তাহলে তোমাদের কতটুকু জানতে হবে এখানে, যদি তোমাদের রিটেনে আসে চেষ্টা করবা এই ছবিটা আঁকানোর, কঠিন কিছু না, ফিগারটা আঁকানোর চেষ্টা করবা। আর এই যে এগুলো লিখতে হবে, যে কন্ট্রিবিউশন অফ পটাশিয়াম ডিফিউশন পটেনশিয়াল 1 নম্বর, এবং সিরিয়ালি বলতে হবে কারণ সব থেকে বেশি কন্ট্রিবিউশন পটাশিয়াম আয়নেরই। তারপর 2 নম্বরে হচ্ছে কন্ট্রিবিউশন অফ সোডিয়াম ডিফিউশন, তারপর 3 নম্বরে হচ্ছে কন্ট্রিবিউশন অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। তাহলে এখানে কি লিখতে হবে যখন তুমি বলবা যে কন্ট্রিবিউশন অফ পটাশিয়াম ডিফিউশন পটেনশিয়াল? তাহলে লিখবা যে এই যে পটাশিয়ামের ভিতর থেকে বাইরের রেশিও হচ্ছে 35:1, যেটাকে আমরা নার্নস্ট পটেনশিয়ালে বসাইলে কত পাবো? -94 মিলিভোল্ট পাবো। আর সোডিয়ামের ক্ষেত্রে যখন পটাশিয়াম আর সোডিয়াম দুটাকে একসাথে গোল্ডম্যান ইকুয়েশনে বসাবো তখন কত পাবো? -86 মিলিভোল্ট পাবো। আর সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে আমরা অ্যাডিশনাল -4 মিলিভোল্ট পাবো। তাহলে সেগুলো ক্যালকুলেট করে তাহলে কত পাওয়া যাচ্ছে? একটা টিপিক্যাল নার্ভ ফাইবারের ক্ষেত্রে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল পাওয়া যাচ্ছে হচ্ছে -90 মিলিভোল্ট, ঠিক আছে? আশা করি এটা আর ভুল হবে না। নেক্সট আসো, যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কি করবে বলছিলাম, যে অ্যাকশন পটেনশিয়ালকে ট্রিগার করবে। যেমন এই যে নার্ভ ফাইবার, যেহেতু আমরা টিপিক্যাল নার্ভ ফাইবার দিয়ে এক্সাম্পল দিই, তো সেটা দিয়েই বলি যে যখনই নার্ভ ফাইবারের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -90 মিলিভোল্টে হবে, তখনই সেটা কি করবে? ট্রিগার করবে হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালকে। তাহলে যদি আমরা বলি হোয়াট ইজ দ্য অ্যাকশন পটেনশিয়াল, তাহলে কি বলবো? দেখো, the sequence of rapid changes in the resting membrane potential constitute of depolarization, and repolarization is known as action potential. তাহলে কি? the sequence of rapid changes, rapid changes কোথায়? in the resting membrane potential, মানে resting membrane potential যেটা ছিল সেখানে rapid change হবে, হয়ে কি হবে? constitute of depolarization, and repolarization is known as action পটেনশিয়াল, ঠিক আছে? এখন যদি বলা হয় যে অ্যাকশন পটেনশিয়ালের ফেজ আসলে কয়টা, তাই না? অ্যাকশন পটেনশিয়ালের ফেজ হচ্ছে দুইটাই, ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন। আর যদি কখনো বলা হয় যে স্টেজ কয়টা, তো স্টেজ হচ্ছে 3টা। রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটাকে অ্যাকশন পটেনশিয়ালের স্টেজ হিসেবে ধরা হয়, ডায়টনে আসছে। তাহলে স্টেজ বললে হচ্ছে 3টা, যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন। আর যদি ফেজ বলে তাহলে কি বলবো? যে অ্যাকশন পটেনশিয়ালের ফেজ হচ্ছে দুইটা, ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন। চলে আসো, দেখো ফেজে চলে আসো। এটা একটা টিপিক্যাল নার্ভ ফাইবারের অ্যাকশন পটেনশিয়াল ছবি দেখানো হয়েছে। আমরা জানি যে নার্ভ ফাইবারের ক্ষেত্রে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত? -90 মিলিভোল্ট। যখনই
নার্ভ ফাইবারের রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল -94 মিলিভোল্টে চলে আসবে, তখনই কি হবে, অ্যাকশন পটেনশিয়াল ট্রিগার হয়ে যাবে। ঠিক আছে, ট্রিগার হওয়ার কারণে কি হবে, সোডিয়াম ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হবে। ভোল্টেজ গেটেড কেন বলা হয়, কারণ এই যে পটেনশিয়াল ডিফারেন্সের কারণে এই চ্যানেলটা ওপেন হয়, দেখি এটাকে বলা হয় হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল। আরেকটা আছে হচ্ছে লাইগেন্ড গেটেড চ্যানেল। সেটা কি, লাইগেন্ড গেটেড চ্যানেল কখন ওপেন হবে, যখন কোনো কেমিক্যাল ট্রান্সমিটার এসে বাইন্ড করবে, যেমন নিউরো ট্রান্সমিটার বা কোনো হরমোনের সেকেন্ড মেসেঞ্জার যখন এসে বাইন্ড করে, তখন যে চ্যানেলগুলো ওপেন হয় সেগুলোকে বলা হয় হচ্ছে লাইগেন্ড গেটেড চ্যানেল। কিন্তু এখানে ওপেন হবে কি, ভোল্টেজ গেটেড চ্যানেল। ভোল্টেজ গেটেড চ্যানেল কোনটা, যেগুলো ইলেকট্রিক্যাল ডিফারেন্স বা পটেনশিয়াল ডিফারেন্সের কারণে যে চ্যানেলগুলো ওপেন হয় বা ক্লোজ হয় সেগুলোকে বলা হয় হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেল। তাহলে কি বললাম, যে টিপিক্যাল নার্ভ ফাইবারের ক্ষেত্রে দেখো যে বলছি, যখন রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল -90 মিলিভোল্ট হবে তখনই সেটা ট্রিগার করবে হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলকে। হ্যাঁ, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হবে। ওপেন হয়ে কি হবে, সোডিয়াম আয়নের কি হবে, সেলের মধ্যে সোডিয়াম আয়ন ইনফ্লাক্স হওয়া শুরু করবে। মানে পজিটিভ আয়ন সেলের মধ্যে ঢুকবে, ঢুকে দেখো কি হচ্ছে, যে পজিটিভিটি বাড়ছে। -90 থেকে ধীরে ধীরে পজিটিভিটি বাড়ছে, জিরোতে গেছে, জিরো ক্রস করে আরো পজিটিভ হয়ে গেছে, +35 পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, তারপর যখনই এই যে পজিটিভ হয়ে গেল, তারপর কি হবে, একটা নির্দিষ্ট সময় পর, এখানে টাইমটাও দেখা যায়, দেখো 0.1 মিলিসেকেন্ড, 0.1 মিলিসেকেন্ড পর্যন্ত এই ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন থাকবে। তারপর কি হবে, 0.1 মিলিসেকেন্ড পর ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে কি ওপেন হবে, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। ঠিক আছে, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল ওপেন হওয়ার পর কি হবে, পটাশিয়াম আয়নের ইফ্লাক্স হবে, মানে পটাশিয়াম আয়ন সেল থেকে বের হবে। তাহলে কি হয়েছিল, প্রথমে আমাদের নেগেটিভ রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল ছিল, তারপর সোডিয়াম আয়ন পজিটিভ আয়ন ইনফ্লাক্স হয়ে কি করলো, ডিপোলারাইজেশন করলো। তারপর কি হলো, ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল ওপেন হলো, হয়ে পটাশিয়াম আয়ন সেল থেকে বের করে দিল, মানে পজিটিভ আয়ন বের করে দিয়ে আবার সেটাকে, এই পটেনশিয়ালটাকে নেগেটিভের দিকে নিয়ে যাবে। এই যে আবার যে নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে ডিপোলারাইজেশন। ঠিক আছে, একটা টিপিক্যাল নার্ভ ফাইবারের একটা অ্যাকশন পটেনশিয়াল দেখো 0.8 সেকেন্ডের মতো লাস্ট করে। তোমরা যখন এই ছবিটা আঁকাবা পরীক্ষায় এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবা, যে রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল -90 মিলিভোল্টে জিরোর উপরে যায়, +35 পর্যন্ত ডিপোলারাইজেশন হয়, আর এই সেকেন্ড, হ্যাঁ, 0.1 মিলিসেকেন্ড পর্যন্ত হয় হচ্ছে দেখো ডিপোলারাইজেশন, আর রিপোলারাইজেশনটা 0.8 সেকেন্ড পর্যন্ত লাস্ট করে, 0.8 মিলিসেকেন্ড পর্যন্ত লাস্ট করে। তাহলে আমি কি বললাম, আবার বলি, যে রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল যখন -90 হয় তখন কি হয়, অ্যাকশন পটেনশিয়াল ট্রিগার হয়। প্রথমে কি হয়, ওপেন হয় ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, যার ফলে সেলের ভিতরে সোডিয়াম আয়ন ইনফ্লাক্স হয়, হয়ে ডিপোলারাইজেশন হয়। তারপর ডিপোলারাইজেশন কমপ্লিট হওয়ার পর কি হয়, পটাশিয়াম ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল ওপেন হয়, হয়ে কি করে, পটাশিয়াম আয়নের ইনফ্লাক্স হয়, সেল থেকে পটাশিয়াম আয়নকে বের করে দেয়, দিয়ে আবার এই যে রেস্টিং নেগেটিভ স্টেজ যে ছিল পটেনশিয়ালটা আবার সেই নেগেটিভ স্টেজে ফিরে আসে। ঠিক আছে, এটাই হচ্ছে একটা টিপিক্যাল অ্যাকশন পটেনশিয়ালের স্টেজ বা ফেজ গুলো। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বেসিক জিনিস, তোমাদের রিটেনেও আসবে, রিটেনে আসলে এই ছবিটা আঁকাবা, ফেজ গুলো লিখবা। এখন এখান থেকে আরো কিছু টার্ম আসে, দেখো এখানে একটা দেখানো হয়েছে ওভারশুট। ওভারশুট কি, জিরোর উপরে যতটুকু পজিটিভ হবে, জিরোর পরে যতটুকু পজিটিভ হয় সেটাকে বলা হয় হচ্ছে ওভারশুট। জিরোর পরে যতটুকু পজিটিভ হবে সেটাকে বলা হবে হচ্ছে ওভারশুট। আর একটা কথা আসে যে হাইপার পোলারাইজেশন। হাইপার পোলারাইজেশনটা কি, যেখানে রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল কত দেখো -90, এখন যদি রিপোলারাইজেশন হওয়ার পর -90 চেয়েও যদি বেশি নেগেটিভ হয়ে যায়, ধরো -60 হয়ে গেল পটেনশিয়ালটা, হ্যাঁ, তখন সেটাকে বলা হবে হচ্ছে হাইপার পোলারাইজেশন। যে রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল যতটুকু নেগেটিভ, মানে -90, তার চেয়েও যদি বেশি নেগেটিভ হয়ে যায় অ্যাকশন পটেনশিয়ালটা, তখন সেটাকে বলা হয় হচ্ছে হাইপার পোলারাইজেশন। হাইপার পোলারাইজেশনটা কেন হয়, কারণ আমরা রিপোলারাইজেশন কেন হয় বলছিলাম, যে পটাশিয়াম চ্যানেল ওপেন হয়, হয়ে পটাশিয়াম আয়ন সেল থেকে বের হয়ে যায়। তো অনেক সময় হয় কি, যে পটাশিয়াম চ্যানেলটা অনেক বেশিক্ষণ ধরে ওপেন থাকে, যতটুকু সময়, যে 0.8 সেকেন্ড বলছি, যে 0.8 সেকেন্ড হয়তো ওপেন থাকে, তার চেয়ে যদি বেশি সময় পটাশিয়াম চ্যানেলটা ওপেন থাকে তখন কি হবে, আরো বেশি বেশি
পজিটিভ আয়ন সেল থেকে মানে পটাশিয়াম আয়ন বের হবে, যার কারণে কি হবে যে রেস্টিং মেমব্রেনের পটেনশিয়ালের চাইতেও জিনিসটা আরো বেশি, পটেনশিয়ালটা আরো বেশি নেগেটিভ হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় হচ্ছে হাইপার পোলারাইজেশন। তাহলে কি কি বললাম এখানে, অ্যাকশন পটেনশিয়ালের স্টেজগুলো আরেকবার বলি, যে রেস্টিং স্টেজ, তারপর কারণ এটা কত টিপিক্যাল নাও ফাইবারের ক্ষেত্রে -90, তারপর কি হবে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হবে, সোডিয়াম আয়ন ইনফ্লাক্স হয়ে ডিপোলারাইজেশন হবে, তারপর ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল ওপেন হবে, হয়ে পটাশিয়াম আয়নের ইনফ্লাক্স হয়ে ডিপোলারাইজেশন হবে। যদি রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের চেয়েও বেশি নেগেটিভ হয় তখন হচ্ছে হাইপার পোলারাইজেশন বলা হয়, ঠিক আছে। এখন যদি বলা হয় যে অ্যাকশন পটেনশিয়ালের ইম্পর্টেন্স, ওই মেমব্রেন পটেনশিয়ালের যেগুলো ইম্পর্টেন্স বলছিলাম সেগুলো, জেনারেশন অফ নার্ভ ইম্পালস, তারপর প্রোপাগেশন অফ নার্ভ ইম্পালস, কন্ট্রাকশন অফ মাসলস, তারপর সেক্রেশন অফ গ্ল্যান্ড, এগুলো হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের ইম্পর্টেন্স। তাহলে এই মেমব্রেন পটেনশিয়াল যেটা তোমাদের 4 নম্বর আইটেম, সেটা হচ্ছে এতটুকু, ঠিক আছে। আরেকবার রিভিউ করি, দেখো কি কি বলছি আজকে। প্রথমে হোয়াট ইজ মেমব্রেন পটেনশিয়াল, মেমব্রেন পটেনশিয়ালটা কি, যে সেল মেমব্রেনের দুই পাশে যে পটেনশিয়াল ডিফারেন্স সেটাই হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল। তারপর এটার ইম্পর্টেন্স কি এখনই বললাম, যে কি করবে বায়োলজিক্যাল রেসপন্স তৈরি করবে। তারপর ডিফিউশন পটেনশিয়ালটা কি, নার্নেস্ট পটেনশিয়াল বলছি, যে নার্নেস্ট পটেনশিয়াল কিভাবে ক্যালকুলেট করা হয় কোনো পার্টিকেল আয়নের ক্ষেত্রে, স্পেসিফিক আয়নের ক্ষেত্রে। বোল্টজম্যান ইকুয়েশন, যদি যখন একসাথে অনেকগুলো আয়ন কাজ করবে তখন হচ্ছে বোল্টজম্যান ইকুয়েশন দিয়ে আমরা এই পটেনশিয়ালটা ক্যালকুলেট করব। তারপর হোয়াট ইজ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, কেন এটা নেগেটিভ, 3টা পয়েন্ট বলছি, যে সিলেক্টিভ পারমিয়াবিলিটি, সোডিয়াম পটাশিয়াম পাম্প আর পটাশিয়াম লিক চ্যানেল। তারপর কিভাবে জেনারেট হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, 3টা ফ্যাক্টর কাজ করে, কন্ট্রিবিউশন অফ পটাশিয়াম ডিফিউশন পটেনশিয়াল, কন্ট্রিবিউশন অফ সোডিয়াম ডিফিউশন পটেনশিয়াল আর কন্ট্রিবিউশন অফ দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প। তারপর অ্যাকশন পটেনশিয়ালটা কি জিনিস, সেটা কি কি স্টেজ আছে, ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন, ফেজ হচ্ছে ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন, যদি স্টেজ বলা হয় তাহলে রেস্টিং স্টেজ, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, পরে অ্যান্সার দেবো। ঠিক আছে, আজকে তাহলে শেষ করে দিই, কারো কোনো কোশ্চেন থাকলে করে রাখিও, পরে নেক্সট ক্লাসে বা পরে যখনই হোক অ্যান্সার দেবো, ঠিক আছে। আচ্ছা,